আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার যে অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে দেখো 1 নম্বরে কি আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এখানের মধ্যে কোন সংখ্যাটা অমূলদ সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। ক নম্বরে দেখো 0.3 এবং 3 এর উপরে পৌনঃপুনি, অর্থাৎ এই সংখ্যাটা হলো 0.333 এভাবে করে অসীম পর্যন্ত বিস্তৃত। এখন দেখো মূলদ ও অমূলদ সংখ্যার যেই সংজ্ঞা জানি আমরা, যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার আরেকভাবে যদি বলো যে সর্বশেষ যে সংখ্যার মান একটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আসবে, শুধুমাত্র সেই সংখ্যাগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখো এটা কিন্তু দশমিক আবৃত ভগ্নাংশ, ঠিক আছে। আবার এটাকে যদি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করো তাহলে 1/3, এটা যদি ক্যালকুলেটরে চাপো তাহলে কিন্তু এটা আসবে। অর্থাৎ বুঝতে পারতেছি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আবার সর্বশেষ এটার মান 0.333, অর্থাৎ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আসতেছে, যার কারণে এটা অমূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে দেখো অপশন খ, √16/9, অর্থাৎ এখানে 16 বর্গমূল এবং 9 বর্গমূল নিয়ে যে ভগ্নাংশটা গঠিত হবে এই ভগ্নাংশটা বোঝানো হয়েছে। তাহলে 16 বর্গমূল কত? 4, আর 9 বর্গমূল 3। দেখো এটাকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, অর্থাৎ এটাও একটা মূলদ সংখ্যা। আমাদেরকে নির্ণয় করতে বলছে অমূলদ সংখ্যা। এরপরে গ নম্বরে দেখো 8 এবং 27-এর যে ঘনমূল আছে, অর্থাৎ এখানে √/√এর উপরে 3 আছে, অর্থাৎ এটা ঘনমূল বোঝাইছে। দেখো 8-এর ঘনমূল কত? 2, অর্থাৎ 2-এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু আমরা 8 পাই। আবার 27-এর ঘনমূল হচ্ছে 3, 3-এর উপরে কিউব দিলে আমরা 27 পাই, অর্থাৎ এটা এই ভগ্নাংশটা সর্বশেষ আমরা এই আকারে পাই। অর্থাৎ দেখো এটাকেও খুব সুন্দরভাবে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, অর্থাৎ এটাও একটা মূলদ সংখ্যা। সর্বশেষ দেখো 5/√3, এখানে 3-এর উপরে রুট আছে। 3 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এরকম একটা সংখ্যা। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম যে কোনো সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এখানে 5/√3, অর্থাৎ এই √3 মান কিন্তু অসীম অনাবৃত সংখ্যা বের হবে, অর্থাৎ এই ভগ্নাংশটাও তার মানে একটা অমূলদ ভগ্নাংশ। আশা করি বোঝাতে পারছি। তো এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এবিসিডি যে কোনো 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ তুমি 1 2 3 4 কল্পনা করতে পারো, অথবা 2 3 4 5 এটাও কল্পনা করতে পারো। তো তোমাদেরকে 3 4 5 6 এটা দিয়ে একটু আমরা প্রমাণ করে দেখাই, ঠিক আছে। এটা এ বি সি ডি। এখন বলছে এই 4টা যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো তাহলে ক নম্বরে বলছে এ বি সি ডি, অর্থাৎ এই 4টা সংখ্যার গুণফল। এখন এই 4টা সংখ্যার গুণফল কত হবে? দেখো 30, 30 4 120, 360, ঠিক আছে। তাহলে এই 4টা সংখ্যার গুণফল হচ্ছে 360। এখন 360 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 360 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা হবে না। এরপরে দেখো অপশন খ কি বলছে, এ বি, অর্থাৎ এ বির গুণফল এবং সিডি, সিডির গুণফল, এ বির গুণফল এবং সিডির গুণফল যোগ। তাহলে আমরা যোগ করে দেখি কত হচ্ছে, 42, ঠিক আছে। 12 আর এদিকে 30, মোট 42। তাহলে 42 কি পূর্ণবর্গ সংখ্যা? 42 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এই অপশনটাও হবে না। এরপর দেখো এবিসিডি +1, এবিসিডি অর্থাৎ কি 4টা ক্রমিক সংখ্যার গুণফল। তাহলে 4টা ক্রমিক সংখ্যার গুণফল আমরা কত পাইছিলাম? 360। তাহলে 360-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হচ্ছে? 361। দেখো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল হচ্ছে 19, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, অর্থাৎ অপশন গ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা।
তুমি যদি অপশন ঘ চিন্তা করো যে 360 থেকে 1 যদি বাদ দাও 359, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? বলতো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। কি কি? 2, 3, 5, 7। এগুলো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 3-এর খ। ঠিক আছে, আবার তোমাকে যদি বলতো যে 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, সেটা তুমি কিভাবে বলতা? আসলে এটার একটা খুবই মজার একটা ব্যাপার আছে, যে একটা টেলিফোন নাম্বারের মতো আর কি, যে এটা যদি মনে রাখো তাহলে 1 থেকে 100 পর্যন্ত আসলে কোন দশকের ঘরে কয়টা মৌলিক সংখ্যা আছে, এটা খুব সহজেই তুমি বের করতে পারবে। এটা কেমন? 44, 22, 322, 321। ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তারপরে 11 থেকে 20, 21 থেকে 22, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। অর্থাৎ কোন কোন দশকে কয়টা মৌলিক সংখ্যা আছে, এটা যদি তুমি মনে রাখো তাহলে খুব সহজেই মনে রাখতে পারবা। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? দেখো পূর্ণ সংখ্যা মানে কি আমরা জানি, সংখ্যা রেখায় যেই সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা। অপশন কটা একটু দেখো, -4, -2, এটার ভিতরে কিন্তু -3ও থাকার কথা, কিন্তু এখানে কি করছে, শুধু জোড় সংখ্যাগুলো নিচ্ছে। তার মানে কি এটা সকল পূর্ণ সংখ্যার সেট না। আবার দেখো এখানে কি -2, -1, 0, 1, 2, এটা কিন্তু সবগুলোই নিছে, অর্থাৎ জোড় বিজোড় সবগুলোই নিছে। এটা আমরা বলতে পারতেছি যে সকল পূর্ণ সংখ্যার সেট। গটা যদি দেখো, এখানে আবার শুধু বেজোড় গুলো নিচ্ছে, যেমন কি -3, -1, 0, 1, 3 এগুলো। আর ঘয়ে দেখো 0, 1, 2, 3, 4, এখানে আবার ঋণাত্মক গুলো নেওয়া হয়নি। পূর্ণ সংখ্যা জানি আমরা যে ঋণাত্মক গুলো হয়, এই কারণে অপশন খ হচ্ছে রাইট অ্যান্সার। এবার 5 নম্বর এমসিকিউটা দেখো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে 3টা অপশন দিছে, তো এদের সত্যতা আমরা মূলত এখন যাচাই করব। ঠিক আছে, তো এখানে একটু বোঝার বিষয় আছে, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। এক নম্বর কি বলছে, বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। এই কথাটা মূলত শতভাগ সঠিক। যে কোনো বেজোড় সংখ্যা যদি তুমি বর্গ করো, সেটার যে বর্গটা পাওয়া যাবে এটা সবসময় বেজোড় সংখ্যা। যেমন 1-এর বর্গ 1, 3-এর বর্গ 9, 5-এর বর্গ 25, 7-এর বর্গ 49, সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা। ঠিক আছে, 9-এর বর্গ 81, এরকম করে যে কোনো বেজোড় সংখ্যা যদি তুমি বর্গ করো, সব ক্ষেত্রেই কিন্তু একটা বেজোড় সংখ্যাই পাওয়া যাবে। অর্থাৎ এই কথাটা সঠিক। এরপরে 2 নম্বর দেখো, দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো দুইটা জোড় সংখ্যার যে গুণফল, সেটার যেই গুণিতক আছে, অর্থাৎ মনে করো গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যার নামতা। ঠিক আছে, ওই সংখ্যাগুলো একটি জোড় সংখ্যা, এটাও শতভাগ সঠিক। কিভাবে? তুমি দুইটা জোড় সংখ্যা মনে করো নাও, 2 আর 4। তো 2 আর 4-এর গুণফল কত? 8। 8-এর যদি নামতা পড়ো তুমি, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, দেখো সব ক্ষেত্রেই কিন্তু তুমি একটা জোড় সংখ্যা পাচ্ছ। এরকম করে তুমি যে কোনো দুইটা জোড় সংখ্যা যদি নাও এবং তাদের গুণফলের গুণিতক যদি বের করো, সবগুলোই জোড় সংখ্যা পাবা। তাহলে আমরা বলতে পারি এটাও শতভাগ সঠিক। এরপরে দেখো 3 নম্বর কি বলছে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এটা মূলত একটা ভুল কথা। আমরা জানি পূর্ণবর্গ নয় এরকম যে কোনো সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন √3, 3 কিন্তু পূর্ণবর্গ নয়। এরকম সংখ্যাকে যদি তুমি বর্গমূল করো, সেক্ষেত্রে তুমি একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ পাবা। আর আমরা জানি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ মানে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা ভুল। এখন নিচের কোনটি সঠিক, তাহলে তোমরাই বলো নিচের কোনটি সঠিক। 1 ও 2, অর্থাৎ ক নাম্বার। আশা করি বোঝাতে পারছি। এবার 6 নম্বর এমসিকিউটা দেখো, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ যে কোনো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এটা জানতে চাইছে। এটার অ্যান্সার মূলত 6। তুমি যে কোনো
যে কোনো তিনটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্যবাদে 1 থেকে শুরু করে যে কোনো ক্রমিক অর্থাৎ ক্রমের মধ্যে থাকতে হবে। যেমন 6, 7, 8 ধরতে পারো, বা 1, 2, 3 ধরতে পারো, 11, 12, 13 ধরতে পারো। এরকম যে কোনো সংখ্যার যদি তুমি গুণফল বের করো, এটা সবসময় 6 দ্বারা বিভাজ্য হবেই হবে। কখনো হতে পারে যে 5 দিয়ে হতে পারে, আবার 7 দিয়ে হতে পারে, 11 দিয়ে হতে পারে, কিন্তু 6 দিয়ে হবেই হবে। তুমি যদি 2টা বা 3টা সংখ্যা এরকম বের করো, দেখো যে কোনোটা 5 দিয়ে যাচ্ছে, আবার অন্যটা হয়তো বা 7 দিয়ে যাচ্ছে, কিন্তু দেখবা যে 3টি সংখ্যাই 6 দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই প্রশ্নের অ্যান্সার আমাদের 6। তুমি নিজে নিজে একটু এটা ট্রাই করবা, ঠিক আছে, যাচাই করবা যে হচ্ছে কিনা, এবং অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বেজোড় সংখ্যা? ঠিক আছে, এ ও বি দুইটা ক্রমিক জোড় সংখ্যা। এখন এই দুইটা ক্রমিক জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা তুমি ধরতে পারো, 4 আর 6 ধরতে পারো, 6 আর 8 ধরতে পারো, 8 আর 10 ধরতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো আমরা জানি কি যে কোনো বেজোড় সংখ্যার বর্গ সবসময় বেজোড় হয়, আবার কোনো জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় হয়। ঠিক আছে? তাহলে এ যদি একটা জোড় সংখ্যা হয়, তাহলে এর বর্গ কি হবে? একটা জোড় সংখ্যা। ঠিক আছে? তুমি যদি এ কে ধরো 4, বি কে ধরো 6, ঠিক আছে, তাহলে এর বর্গ কত হবে? 16, এটা একটা জোড় সংখ্যা। আবার বি এর বর্গ কত হবে? 6, 6, 36, এটাও একটা জোড় সংখ্যা। তার মানে এটাকেও আমরা জোড় বলতে পারবো না, সরি, এটাকেও আমরা বেজোড় বলতে পারবো না, এটাকেও আমরা বেজোড় বলতে পারবো না। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে নিচের কোনটি বেজোড় সংখ্যা। এখন তুমি একটু লক্ষ্য করো যে কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা বেজোড় হয়ে যায় না? এখানে কি বলছে? a স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার আমরা কি পাইছি? যদি আমরা a কে 4 ধরি, তাহলে 16, 16, 16 একটা জোড় সংখ্যা। এখন 16-র সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কত হয়? 17, অর্থাৎ এটা একটা বেজোড় সংখ্যা। তার মানে কি এটাই হচ্ছে একটা বেজোড় সংখ্যা। পরেরটা যদি তুমি দেখো, বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2, বি স্কোয়ার তো আমরা পাইছি একটা জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার সাথে যদি তুমি আবার 2 যোগ করো, তাহলে তো সেটা পুনরায় আবার জোড় সংখ্যা হয়ে যাবে, তাই না? তার মানে কি এটাও একটা জোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা শুধুমাত্র এটা পাইলাম আমরা। আশা করি বুঝতে পারছো। এবার 8 নম্বর এমসিকিউটা দেখো, এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, কি বলছে? এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা। এখন তুমি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা নিতে পারো। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি? সংখ্যা রেখার মধ্যে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ শূন্য সহ সকল ঋণাত্মক ও অঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এই যে পূর্ণ সংখ্যা এ স্কোয়ার, অর্থাৎ প্রথমটার বর্গ প্লাস দ্বিতীয়টার বর্গ, এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। তো দেখো, এ কে যদি তুমি ধরো 3, a cos 3, আর b cos 4, এখন এটার মান তাহলে কত? a স্কোয়ার মানে কি 9, আবার b স্কোয়ার মানে হচ্ছে 16, তাই না? তাহলে এখন এই দুইটার যোগফল তাহলে কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস কত? 16 আর 9 হচ্ছে 25। ঠিক আছে, এই 25-এর সাথে কত যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো, 25ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমাদেরকে বলছে যে 25-এর সাথেও কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদেরকে সেটা বের করতে হবে। এখন দেখো অপশন ক, মাইনাস এবি। মাইনাস এবি মানে কি? এ আর বি কে গুণ করে সামনে মাইনাস থাকবে, তাহলে এ আর বি গুণ করলে কত হবে? দেখো, 4 3 12, এটা -12। দেখো, 25 থেকে যদি তুমি 12 মাইনাস করো, 13, তাই না? 25 - 12 ইকুয়ালস হচ্ছে 13। 13 কি পূর্ণবর্গ সংখ্যা? 13 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে অপশন ক হবে না। এরপর দেখো এবি। এবি মানে কি? যে দুইটা সংখ্যা আমরা ধরছি তাদের গুণফল। এখন কি কি ধরছি আমরা? 3 আর 4, তাহলে 12। তাদের গুণফল যদি আমরা যোগ করি এটার সাথে, তাহলে দেখবো যে আমরা পূর্ণ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিনা। এবি মানে হচ্ছে 12, 25-এর সাথে 12 যোগ কত হবে? 37। দেখছো, 37ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, সরি পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক আছে, বারবার পূর্ণ সংখ্যা বের হয়ে যাচ্ছে।
তাহলে 37ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও হবে না। এরপর দেখো 2ab, অর্থাৎ এই যে এবি আমরা পাইছিলাম 12, 4 3 12, এটার সাথে 2 গুণ কত হবে? 24। ঠিক আছে, তাহলে এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছিলাম কত? 25। 25-এর সাথে যদি আমরা 24 যোগ করি কত হয়? 49 বা 49। দেখো এই 49 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ 7-এর যদি আমরা বর্গ করি তাহলে এটা পাই 49। তাহলে আমাদেরকে এটাই জানতে চাইছে যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা অ্যান্সার পাইলাম 2ab। 2ab যদি আমরা যোগ করি তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এ ও বির জায়গায় তুমি র্যান্ডম যে কোনো স্বাভাবিক সংখ্যা বসায় এটা যাচাই করতে পারো। ঠিক আছে, আর যদি যাচাই করে না মিলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি সবগুলো এমসিকিউ তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো, এবং এভাবে সহজে যদি অঙ্ক শিখতে চাও এবং বেসিক বুঝে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের পাশে থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।